আজকেই রাতে রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। কলকাতা এবং দিল্লির মধ্যে ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30 থেকে। ইডেন গার্ডেনে কিন্তু ম্যাচটা হতে চলেছে। এই ম্যাচটা কে জিতবে, কার পাল্লা ভারী, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। কলকাতা প্লেইং 11 কেমন হবে, দিল্লির প্লেইং 11 কেমন হতে চলেছে, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মানে দিল্লি কিন্তু এর আগের ম্যাচ হারিয়েছে মুম্বাইকে, দিল্লি জিতেছে। আর কলকাতা কিন্তু ম্যাচটা হেরে গেছে, পুরো জেতা ম্যাচটা হেরেছে। পাঞ্জাবের বিপক্ষে পুরো ক্যাজুয়ালি ম্যাচটা হেরে গেছে, 2 উইকেট তাদের ফেলাতে পেরেছিল এবং শশাঙ্ক সিং আর জনি বেয়ারেস্টো অনবদ্য ব্যাটিং করে দিয়েছিল। 261 রান তারা ডিফেন্ড করতে পারেনি। মানে এটাই হাস্যকর বিষয়, এত রান করেও যদি আইপিএলের ইতিহাসে হারতে হয় তাহলে কিছু বলার নেই। মানে জঘন্যভাবে হেরেছিল। অন্যান্য বোলাররাও মার খাচ্ছে, কিন্তু এটা ডিফেন্ড করা কলকাতার উচিত ছিল, যেটা পারেনি। কলকাতা যদি ডিফেন্ড করতে পারতো তাহলে ভালো হতো। 1 রান 2 রানে জিতলে অন্তত তাও এত ট্রল হতো না। ট্রলের জন্য কলকাতা হচ্ছে আজকের ম্যাচ হয়তো জিতলে কলকাতা আবার ট্রল হবে না, তখন আবার প্রশংসা হবে। আর আজকে যে চেস করবে সেই হয়তো জিতবে। তবে এটা বলতে পারছি না যে কলকাতা চেস করলে জিতবে না কি, তার কারণ দিল্লি কিন্তু গত দুটো ম্যাচে যখন ডিফেন্ড করেছে তারা কিন্তু ভালো করেছে, 200-র উপরে রান করেছে এবং মানে একবার মুম্বাইকে হারিয়েছে আর একবার কোন দলকে যেন হারিয়েছে দিল্লি, মানে দুটো দলকে মোট হারিয়েছে। তারা কিন্তু খুব ভালো ব্যাট করেছে। এই জন্য আমার যতদূর মনে হয় যে কেকেআরের পক্ষে সহজ হবে না। কেকেআর বড় রান করলেও বোলিংটা ভালো করতে হবে। আমার যতদূর মনে হয় চামিরাকে মনে হয় আর একটা ম্যাচে হয়তো সুযোগ দেবে, আজকের ম্যাচে হয়তো বসাবে না, আজকের ম্যাচে খেলবে। আর পরিবর্তন করা উচিত ভেঙ্কটেশ্বর, বা ভেঙ্কটেশ্বরকে পরিবর্তন না করলেও যদি টিমে রাখতে চায় রাখবে। রিঙ্কু সিংকে আগে ব্যাটিংয়ে পাঠাক, যেখানে 10 ওভার করে দিচ্ছে ফ্লিপ সল্ট, সবসময় ডানাতি বাহাতি কম্বিনেশন লাগে না। অনেক সময় আমার ফিনিশার ভালো রয়েছে, আমি কেন শ্রেয়াসারকে পাঠাবো, কেন ভেঙ্কটেশ্বর, কেন অঙ্কৃশ রঘুবংশী এদের পাঠাবো? এরা ধরে খেলার প্লেয়ার, যখন ধরে যদি খেলতে হয় তখন এরা খেলবে, আর যদি ধরে না খেলতে হয় তখন এরা খেলবে না। মানে যখন এইগুলো বুঝে বুঝে খেলতে হবে। মানে এগুলো মানে দাঁড়াই ভানায় সিদ্ধান্ত নেয় কিছু। রাসেলকে আগে পাঠায় ঠিক আছে, কিন্তু রিঙ্কু সিংকে একটু আগে পাঠাও। রিঙ্কু সিং এত ভালো খেলে, তাকে যদি সুযোগই না দেওয়া হয় তাহলে তো খেলতেই পারবে না। তাকে সুযোগই না দেওয়া হলে সে খেলবে কী করে? তাকে সুযোগ দিতে হবে, তারপর তো সে ভালো খেলবে। আর কলকাতার একাদশে ওই চামিরা হয়তো পরিবর্তন হবে না, পরিবর্তন হতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো চেতন সাকারিয়া বা ভৈভব আরোরা, এদের মধ্যে কেউ হয়তো খেলতে পারে, এটাই হয়তো হবে। আর কোনো হয়তো পরিবর্তন হবে না। অনুকূল রয়, সুয়েশ শর্মাকে এইখানে খেলিয়ে লাভ নেই কলকাতার পিচে। আর অনেকে বলছে বরুণ চক্রবর্তীকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে বরুণ চক্রবর্তী মার খেয়ে গেলেও 9টা না 8টা যেন উইকেট নিয়েছে, তাকে বসানো হয় কী লাভ? সে কে বলতে পারে? সে হয়তো আজকের ম্যাচেই ভালো বল করে দিল। আর দিল্লি হয়তো প্লেইং 11-এ পরিবর্তন করলেও করতে পারে, সেটা হলো অভিষেক পোরেল আর জ্যাক ফ্রেজার এই ওপেন করবে নাকি জানি না। জ্যাক ফ্রেজারকে প্রথম দিকে আউট না করলে চাপ আছে, তাহলে মানে দিল্লি ওখানে চাপে পড়বে যদি জ্যাক ফ্রেজারকে প্রথমেই আউট করতে পারে। আর যদি না আউট করতে পারে চাপে পড়বে। আর হর্ষিত রানা যে অনুযায়ী আর কি অ্যাটিটিউড দেখায় সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারে না, মানে এটাই হলো খারাপ লাগে। ও আগের দিন 60-এর উপরে রান খেয়েছে, তাহলে তো এমনিতেই ম্যাচ হেরে যাবে এত মার খেলে। সুনীল নারিন ওই প্লেয়ারটাকে দেখলাম একমাত্র ব্যাট হাতে এবং বল হাতে জ্বলে উঠতে। আর রাসেলও যে করে না তা না, রাসেল হয়তো যখন নামে কোনো ম্যাচে খেলতে পারে, কোনো ম্যাচে পারে না, কিন্তু বল হাতে উইকেট নেয়। তবে রাসেলের কিন্তু সব দিন থাকে না, সব দিন রাসেলের যে তা থাকে না। যেদিন তার দিন না থাকে সেদিন মার খাবে, উইকেট পাবে না। অন্য দিনও মার খায়, একটু হয়তো কম মার খায় এবং সেদিন কিন্তু আবার উইকেটও পায়। গুরুত্বপূর্ণ সময় এসে উইকেট নিয়ে নেয়। আরসিবির বিপক্ষে কিন্তু 3 উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিল অ্যান্দ্রে রাসেল। মানে অনবদ্য 1 ওভারে 2 উইকেট, দুটো ফর্মে থাকা প্লেয়ারকে আউট করেছিল, তারপরে দীনেশ কার্তিককে গুরুত্বপূর্ণ সময় এসে আউট করেছিল। এগুলো অ্যান্দ্রে রাসেলের পক্ষেই সম্ভব, তবে ওইটাই পরিবর্তন দরকার। আর ভেঙ্কটেশ্বরকে পরিবর্তন করলে ভালোই হবে। পরিবর্তন করে যদি অন্য কোনো প্লেয়ারকে নেয়, মানিশ পান্ডেকে, কিন্তু মানিশ পান্ডেকে নিয়ে সেই তো ধরে খেলার প্লেয়ার, সেক্ষেত্রে মানিশ পান্ডে ওই যদি প্রয়োজন হয় খেলবে মানিশ পান্ডেকে চেঞ্জ করতে পারে। এবার ভেঙ্কটেশ্বরকে যখন বল করানো হচ্ছে না তাকে তখন বসিয়ে দেওয়াই উচিত, তখন মানিশ পান্ডে বেটার। আর রানা আদৌ আজকের ম্যাচে ফিট হয়ে খেলতে পারবে না। আর রানা যদি ফেরে ভেঙ্কটেশ্বর বসবে। আর আমার মনে হয় না 3 নম্বর থেকে অঙ্কৃশ রঘুবংশীকে খেলাবে, মানে বসাবে বলে। আর ভেঙ্কটেশ্বর খেলে প্রথমে ডট বল, তারপর যদি খেলতে পারে তো খেললো, না হলে ডট বল খেলে কিন্তু আউট হয়ে যায়। আর যদি আর কি বড় ইনিংস খেলে দেয় তো ভালো, বড় ইনিংস খুব কম সময় খেলে, সে যখন ওপেন করতো তখনই ভালো করতো। আর রোজ ফ্লিপ সল্ট আর নারিন কিন্তু শুরু করবেন। আগের দিন কই বড় রানের পার্টনারশিপ করতে পেরেছিল, পাঞ্জাবের ফিল্ডিং হয়নি তাই ভালো। আর কলকাতার এত বাজে বোলিং, প্রথম দিকে এত বাজে বোলিং করেছে, দুষ্মন্ত চামিরার থেকে মিচেল স্টার্ক কি ভালো ছিল। এত লাইন লেন্থ খারাপ করে বল করেছে, লেগ স্টাম্পের বাইরে জঘন্য অনুকূল রয় বল করেছে। আর শ্রেয়াসারের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা হচ্ছে ঠিকই, কিন্তু শ্রেয়াসার মানে মনে রাখতে হবে যখন গৌতম গম্ভীর ছিল না তখন কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করে দিয়েছিল। হয়তো জেতাতে পারেনি দলকে, সেইভাবে প্লে অফ
অফে নিয়ে যেতে পারেনি, কিন্তু ভালো ক্যাপ্টেন্সিটা করেছিল 2022 সালে। সেইবার ওই শ্রেয়াস আয়ার, নীতিশ রানাও সেইভাবে খেলতে পারেনি, শ্রেয়াস আয়ার ছাড়া খেলার কেউ ছিল না, আর অ্যান্দ্রে রাসেল, ওই 1-2 প্লেয়ার নিয়ে জেতা যায় না। এইবার যেমন টিমটা ভালো, ওইবার টিমটা ভালো ছিল না, ওইবার যদি টিমটা ভালো থাকতো ওইবার প্লে অফে যেতই যেত। কাপ নিত না কি বলতে পারছি না, ভালো খেলতো, কাপ হয়তো নিতে পারতো না, তার কারণ তার থেকে গুজরাট টিমটা অনেক ভালো ছিল, গুজরাট কাপ নিয়েছিল, হয়তো প্লে অফে যেতে পারতো। আর এইবার কলকাতার খেলা নিয়ে হাসাহাসি করছে, কে বলতে পারে বাকি ম্যাচগুলো হয়তো জিতলো, সেটাই। এবার এই দিল্লির বিরুদ্ধে আজকের ম্যাচটা খেলবে, তারপর কিন্তু লখনৌর বিরুদ্ধে লখনৌর মাটিতে খেলবে, এটা কিন্তু খুব কঠিন হবে। তারপরে বোধহয় আবার সোমবার দিনকে ম্যাচ রয়েছে, সোমবার না, ওই শুক্রবার দিনকে বোধহয় মানে মুম্বাইয়ের মাটিতে খেলা রয়েছে, লখনৌটা রোববার সন্ধ্যে 7:30 থেকে লখনৌর মাটিতে। আর কলকাতার যেটা শুক্রবার দিন খেলা রয়েছে মুম্বাইয়ের মাটিতে, ওটাও চেস করলে জিতবে। এটাও চেস করলে যদি 200, 210, 15 হয়, KKR চেস করে হয়তো দেবে। আর যদি আর কি কম রান হয় সেক্ষেত্রে সমস্যা। ওই চেস করার সময় সেক্ষেত্রে রিঙ্কু সিংকে কে বলতে পারে, তখন দরকার পড়বে, তখন শুরুটা ভালোটা করতে লাগবে। আর আমি একটু হেড টু হেড রেকর্ডে বলি, হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে রয়েছে দিল্লি আর কলকাতার মধ্যে। দিল্লি আর কলকাতার মধ্যে 33টা ম্যাচ খেলা হয়েছে, 15টা জিতেছে দিল্লি ক্যাপিটালস, 17টা জিতেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। কলকাতা কিন্তু এই দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। আর পৃথ্বী শাওকে হয়তো খেলাতেও পারে, বলা যায় না, অভিষেক পোড়েলকে হয়তো ওপেন করালো হলো না, আজকের ম্যাচে KKR এর বিরুদ্ধে হয়তো পৃথ্বী শাওকে খেলানো হলো, সেটা যে হবে না সেটা বলছে না, হতেই পারে, সেটা যদি হয় খুব একটা খারাপ হবে না। পৃথ্বী শাও কিন্তু কলকাতার বিরুদ্ধে খেলতে সবসময় বরাবরই পছন্দ করে, সেই জন্য কে বলতে পারে, সে হয়তো ভালো খেলে দিল, জমজমাটপূর্ণ খেলা করলো, করতেই পারে। এখন দেখা যাক সেটা করতে পারে নাকি কেমন খেলে সেটা আগে থেকে কিছু বোঝা যাচ্ছে না, যে কেমন খেলে। ভালো খেলে তো ভালো, আর না হলে তো অসুবিধা। তবে আশা করছি ভালো খেলবে, একটা ফাইটিং টোটাল হবে, এবং আগের দিনের মতো আজকে হবে না। আজকে আগের দিনের ভুল থেকে শিক্ষা নেবে, রোজ রোজ কিন্তু ওরকম হয় না, আজকে ভালো কিছু হয়তো হবে। এখন দেখা যাক হয় নাকি। আজকের ম্যাচে কে জিতবে, কে কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিল্লিকে কে সাপোর্ট করছো এবং কলকাতাকে কে সাপোর্ট করছো বা সমর্থন করছো সেটা কমেন্ট বক্সে জানিও। আর আজকের ম্যাচে কি পরিবর্তন করলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মনে হয় ওইটাই পরিবর্তন করলে ভালো হতে পারে, ভেঙ্কটেশ্বর আর ওই দুষ্মন্ত চামিরা না করে ইম্প্যাক্ট প্লেয়ার চেঞ্জ, ব্যাস, তাহলে আর অসুবিধা খুব একটা হবে না। বোলার আসবে চেতন সাকারিয়াকে, এখন একটা যদি দুষ্মন্ত চামিরা খেলে তাহলে সেক্ষেত্রে চেতন সাকারিয়া খেলার, আর সব থেকে ভালো হয় আবার যদি মিচেল স্টারকে ফিরিয়ে নিয়ে আসে। ওই দুষ্মন্ত চামিরার যা বোলিং দেখলাম, ও মিচেল স্টার অনেক ভালো, মিচেল স্টার। আর ডেথ বোলিংটা আমি বুঝতে পারি না, 24 কোটি টাকার বোলারকে খেলালেই সব ম্যাচে মানে 4টে ওভারই দিতে হবে এমন তো কোনো কথা নেই, তাকে ডেথ বোলিং দেবে না, তাকে অন্য সময় বোলিং দিই। প্রথম দিকে শুরুটা দেশি পেসার করলো, আর অন্য সময় পাওয়ার প্লের পর হয়তো বল করলো মিচেল স্টারকে ওই যখন মিডিল ওভারে, তাহলে হয়তো সেভাবে যদি ফর্মে ফিরতে পারে তাহলে আমার মনে হয় ভালো। মানে প্রথমের দিকে বোলিং না দিয়ে প্রথমের দিকে হর্ষিত রানা আর ওই যে ইম্প্যাক্ট প্লেয়ার যাকে নেবে, এই দুজন বল করলো, বা একদিকে স্পিনার দিয়ে একদিকে ফাস্ট বোলিং দিয়ে বল করালো, সেই দিক দিয়ে করে 2-4 ওভার হয়ে গেল, তারপরে দিল নারিনকে, বা তখন একটা মিচেল স্টারকে দেওয়াই যেতে পারে, পাওয়ার প্লের আগের ওভার মার খেলে খাবে, এটা দেওয়া যেতে পারে। আর প্রথম দিকে না দেয়, কেন প্রথম দিকে সে সুইংও পাচ্ছে না, সেইভাবে খেলতেও পারছে না, প্রথম দিকে মার খাচ্ছে, তার থেকে পরে দেওয়াই ভালো। তারপর আবার এক ওভার 9 নম্বর 10 নম্বর ওভারে দেবে, তারপর আবার 11 থেকে 15-এর মধ্যে 2টো ওভার দেবে, তার ওভার শেষ হয়ে যাবে, আর লাস্ট দিকে দরকার হলে রাসেলকে দিল, আর কী করা যাবে। মিচেল স্টার যা মার খাচ্ছে, আশা করি রাসেল অত মার খাবে না অত। আর নাহলে এটাও করতে পারে, নারিনের 2খানা ওভার রেখে দিতে পারে, বা বরুণ চক্রবর্তী 2 ওভার ডেথ বোলিংয়ে দিতে পারে, মার খেলে খাবে, কিছু করার নেই, মার সব বোলারই খাবে কম বেশি, হ্যাঁ এটাই। আর অনুকূল রায়, সুভাষ শর্মা, এদের থেকে পেস বোলার খেলানোই আমার মনে হয় বেটার হবে। অনুকূল রায় কোনো বল স্পিনই করাতে পারছে না, আর ভালো করবে কি করে, বলটা স্পিন করলে তবে তো সে ভালো করতে পারবে। আর কুলদীপের বলটা একটু দেখে খেলা উচিত, কুলদীপ হয়তো আজকের ম্যাচে খেলতে পারে, কুলদীপের বলটা একটু দেখে খেলা উচিত। এর আগের বছরই বোধহয় ভালো বল করেছিল কলকাতার বিরুদ্ধে, এবং 22 সালে তো অনবদ্য বোলিং করেছিল, মানে ওল্ড টিমের বিরুদ্ধে, এক্স টিমের বিরুদ্ধে এসে প্রতিশোধ নিয়েছিল। তখন কুলদীপ যাদব বসে থাকতো, তার কারণ কুলদীপ যাদব খেলতো না ভালো, তাকে বসিয়ে রাখা হতো, পীযূষ চাওলাকে খেলানো হতো, নারিন এরা খেলতো, তারপরে আসলো বরুণ চক্রবর্তী, বরুণকে খেলানো হতো, বরুণ তো দারুণ খেলতো, তখন বরুণের বল বুঝতে পারতো না, এখন বরুণের বল ব্যাটাররা বুঝতে পারে না, এখন বোলারদের কোনো সুবিধা পায় না, কিছুই নেই, এই জন্য তখন বোলাররা সুবিধা পেত,
মানে সেই জন্য বরুণ চক্রবর্তী ভালো বল করতে পারতো, বরুণ চক্রবর্তী উইকেট নিত, আর কুলদীপকে প্রয়োজন হতো না, এর জন্য বিকল্প প্লেয়ার দরকার হতো না। এখন বরুণ চক্রবর্তী ভালো করতে পারে না, এখন যদি কুলদীপ থাকতো তাহলে ভালো হতো, কুলদীপ খেলানো যেতে পারতো, মানে যখন যাকে দরকার তখন তাকে পাওয়া যায় না। এবার অনেকে বলছে এইটাও করানো যেতে পারে যে ওই যে আল্লাহ গজনফির ওই প্লেয়ারটাকে খেলাতে হবে চামিরার জায়গায়, ওটাও করা যেতে পারে। ওই নতুন একটা লেগ স্পিনারকে খেলানো, চায়নাম্যান বোলার খেলিয়ে আর একটা পেস বোলার খেলাও তুমি, দেশি পেস বোলার, তাহলেও হয়। মানে একদিকে রাসেল বল করবে পেসার হিসেবে, আর হর্ষিত রানা থাকছে, তার সাথে চেতন সাকারিয়া আর বৈভব অরোরা, এদের মধ্যে কেউ এই তিনজন পেসার হয়ে গেল। পেসারের সাথে বরুণ চক্রবর্তী নারেন স্পিনার, আর তার সাথে আল্লাহ গজনভীর, ছজন। আর চাইলে ভেঙ্কটেশারকেও বল করানো যেতে পারে, দরকার হয় না, 6টা তো হয়ে গেল। নীতিশ রানা আসলে তাকে প্রয়োজনে বলও করানো যেতে পারে, যেটা ভেঙ্কটেশার করছেই না। ভেঙ্কটেশার ওই দিল্লির ম্যাচে একটা ম্যাচে করেছিল, 28 রান খেয়ে গেছিলো। আর শ্রেয়াসারকে এবার সেরকম একটা ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি না, ইনভলভ হয়তো হবে, দেখা যাক কী হয়। শ্রেয়াসার আর ভেঙ্কটেশার মানে এত মেরে খেলার মধ্যে এরা এত ধরে খেলছে, প্রথম দিকে চলছে না। এরা হয়তো এদের খেলাটাই হয়তো কাজে লাগতে পারে ফাইনাল ম্যাচে, সেমিফাইনাল মানে প্লে অফের ম্যাচে এরাই হয়তো ভালো খেলবে। প্রথমে যখন সুনীল নারিন, ফিলিপ সল্ট আউট হয়ে যাবে, তবে সব ম্যাচে কিন্তু মেরে খেলার প্লেয়ার জেতাবে না, তবে একটু বোলারদের জন্য কিছু সুবিধা রাখলে আমার মনে হয় ভালো হতো। এবার মোহাম্মদ শামি ভাগ্যিস নেই, না হলে মোহাম্মদ শামিও কষ্ট পেত, মোহাম্মদ শামিও মার খেতেও ভালো লাগতো না, মোহাম্মদ শামি নিজেরও একটু কিছু করা উচিত। এর আগের বছর, তার আগের বছরও মোহাম্মদ শামি বলেছিল একটু বোলারদের সম্পর্কে, মানে বোলারদের একটু সাহায্য করা উচিত, পিচ কিউরিটারদের, মানে একটু বোলিং সহায়ক পিচ করা উচিত, একটু যাতে সুইং টুইং পাওয়া যায়। সুইং না হলে উইকেট পায় না, তখন বোলাররা ভালো বল করতে পারে না, মার খেয়ে যায়, মার খেয়ে গেলে মনোবল নষ্ট, এটা যেন না হয়। তবে দেখা যাক আজকের ম্যাচের খালিল আহমেদ, মুকেশ কুমার কিন্তু ডেথ ওভারে মার খায়, কিন্তু প্রয়োজনে জেতাতে পারে। মানে 1 ওভারে 17 রান দরকার, সে হয়তো জেতাতে পারবে, 1 ওভারে 10 রান দরকার, সে হয়তো জেতাতে পারবে না, কিন্তু বেশি রান যখন থাকবে জেতাতে পারবে। আগের ম্যাচে তো জেতালো, 1 ওভারে বোধহয় 25 রান বাকি ছিল, জিতিয়েছিল মুম্বাইয়ের বিপক্ষে দিল্লি। আর ঋষভ পান্ত ভালোই ক্যাপ্টেন্সি করছে, প্রথম দিকে খারাপ ক্যাপ্টেন্সি করছিল, পরের দিকে ভালো করছে, নিজে ফর্মে রয়েছে। আর কলকাতার বিরুদ্ধে কিন্তু ঋষভ পান্ত ভালো খেলে, আর বরুণ চক্রবর্তী কিন্তু দিল্লির বিরুদ্ধে কিন্তু ভালো বল করে। 2020 সালে কিন্তু 5 উইকেট নিয়েছিল। ইডেন গার্ডেনের পিচ আমার মনে হয় পরিবর্তন আজকে হবে না, একই ধরনের থাকবে। এবার যদি পরিবর্তন হতো, স্পিনাররাও স্পিন সহায়ক পিচ, আগের যে পিচে ব্যাটিং সহায়ক পিচ হতো, 190-80 রান করলে জেতার মতো স্কোর হতো, ডিফেন্ড করা যেতে পারতো। এখন 261 করেও ডিফেন্ড করা যায় না, এটা কলকাতার বোলিংয়ের জন্য হয়েছে। ডিফেন্ড করা যে যায় না, 240ও ডিফেন্ড করা যায়, 224ও করা যায়, তবে 210-15 হয় না, 210-15 কম, 224-230 খুব ভালো স্কোর আমি মনে করি ডিফেন্ড করার মতো। হয়তো 5-10 রানে ম্যাচটা জেতাতে পারবে, কিন্তু তাও করা যেতে পারে। কিন্তু কলকাতার বোলার যা প্রচণ্ড মার খায়, এত মানে মাথা খারাপ হয়ে যায়, দেখছে শর্ট বলে মার খেয়ে যাচ্ছে, বারবার শর্ট বল করে যাচ্ছে, সেটা হর্ষিত রানা, অ্যান্দ্রে রাসেল বারংবার একই, সুনীল নারিন একা চেষ্টা করে, আর বরুণ চক্রবর্তীর কিছু করার নেই। বল স্পিন না করলে কী হবে, গুগলি দেয়, এবার সেটা যদি ফুল টাচ হয়ে যায় কী করবে, তারপর লেগ স্পিন দিতে যায়, সেটা যদি বেড়ে দেয় ছক্কা, তাহলে তো কিছু বলার নেই, সুইপ খেলে দেয়, তাহলে তো সমস্যা। এগুলোই বিষয় আর কি।